জাকাত আমরা কালেকশন করি এবং সেটা জায়গা মতো পৌঁছে দেই। দর্শক, টকশোর টেবিলে বিএনপি নেত্রী নীলুফার মনিকে আক্ষরিক অর্থেই এক হাত নিলেন জামায়াত এমপি মারদিয়া মমতাজ। পবিত্র জাকাত এবং নিকৃষ্ট চাঁদাবাজির মধ্যকার আকাশপাতাল পার্থক্য চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়ে তিনি এমন মোক্ষম এবং দাঁত ভাঙা জবাব দিয়েছেন যে মুহূর্তেই নীলুফার মনির সব দম্ভ ও যুক্তি ধূলিসাৎ হয়ে যায়। একটা ফৌজদারি অপরাধ শুধু না, নিকৃষ্ট ধরনের ফৌজদারি অপরাধ, সেটাকে আপনি তুলনা করছেন একটা দলের কর্মীরা স্বেচ্ছায় পয়সা দিয়ে তার দল চালাচ্ছে এটার সাথে। আমার মনে হয় আপনি ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট নিয়ে কিছু বোঝেন না। জামাত এবং তিনি রীতিমতো চুপসে যান। একজন জনপ্রতিনিধি হয়ে কিভাবে কেউ চাঁদাবাজির মতো একটি জঘন্য ফৌজদারি অপরাধকে ইসলামের অন্যতম পবিত্র স্তম্ভ জাকাতের সাথে তুলনা করতে পারেন, মারদিয়া মমতাজের যুক্তির সামনে আজ সেই চরম অজ্ঞতার মুখোশ উন্মোচিত হয়েছে। আজ আমরা এই উত্তপ্ত বাকযুদ্ধ, এর পেছনের আইনি ব্যাখ্যা এবং রাজনৈতিক দলগুলোর অর্থনৈতিক ব্যবস্থাপনা নিয়ে এমন কিছু তথ্য আপনাদের জানাবো যা আপনার রাজনৈতিক চিন্তাধারাকে সম্পূর্ণ বদলে দেবে। ঘটনার সূত্রপাত হয়েছিল কিছুদিন আগে। একটি আলোচনায় বিএনপির নারী সংসদ সদস্য নীলুফার মনি চরম অধ্যত্বের সাথে একটি মন্তব্য করেছিলেন। তিনি বলেছিলেন যে জামায়াতে ইসলামীর জাকাত নেয়ার চেয়ে নাকি চাঁদাবাজি করা অনেক বেশি ভালো। অর্থাৎ তিনি পরোক্ষভাবে তার দলের কিছু নেতাকর্মীর বেপরোয়া চাঁদাবাজিকে বৈধতা দেওয়ার চেষ্টা করেছিলেন এবং সেটিকে একটি পবিত্র ধর্মীয় বিধানের সাথে গুলিয়ে ফেলেছিলেন। আর এই চরম দায়িত্বহীন মন্তব্যের প্রেক্ষিতেই সাম্প্রতিক একটি টকশোতে নীলুফার মনিকে একেবারে উচিত শিক্ষা দিয়েছেন জামাত এমপি মারদিয়া মমতাজ। মারদিয়া মমতাজ অত্যন্ত শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে নীলুফার মনির চোখে চোখ রেখে বলেন, আমি আমার বাবা মাকে সব সময় দেখেছি এবং আমরা যেখানে সংগঠন করি সেখানে ইউনিট থেকে থানা পর্যন্ত জাকাতের ব্যাগটাই আলাদা থাকে। জাকাত আমরা কালেকশন করি এবং সেটা নির্দিষ্ট জায়গায় পৌঁছে দিই। আমি 100% গ্যারান্টি দিয়ে আপনাকে বলতে পারবো যে এই টাকাটা নির্দিষ্ট খাত ছাড়া আর কোথাও ব্যবহার হয় না। তাহলে জামাত চলে কি দিয়ে? কর্মীদের পয়সা দিয়ে। তিনি আরও যুক্ত করেন, আপনি বলছেন একটা জায়গায় চাঁদা না পেয়ে একজন ব্যবসায়ীকে দোকান থেকে টেনে হিচড়ে বের করে এনে পাথর দিয়ে আঘাত করে তার প্রাণ কেড়ে নেওয়া হলো। এটি শুধু একটি ফৌজদারি অপরাধ নয়, এটি একটি নিকৃষ্ট ধরনের ফৌজদারি অপরাধ। আর সেটাকে আপনি তুলনা করছেন জাকাতের সাথে। একটা দলের কর্মীরা স্বেচ্ছায় পয়সা দিয়ে নিজেদের দল চালাচ্ছে, এটার সাথে চাঁদাবাজির তুলনা প্রমাণ করে যে আপনি ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট নিয়ে কিছুই বোঝেন না। জামাতের ফাইন্যান্সিয়াল সিস্টেম নিয়ে আপনার আরও জানা দরকার, তারপরে মন্তব্য করা উচিত। দর্শক, এরপর আমরা আইন এবং সংবিধানের যে ব্যাখ্যা দিতে যাচ্ছি সেটি শুনলেই আপনি বুঝতে পারবেন একজন সংসদ সদস্যের মুখে চাঁদাবাজির পক্ষে সাফাই গাওয়া কতটা ভয়ঙ্কর একটি বিষয়। প্রথমত আইনি ও সাংবিধানিক প্রেক্ষাপটটি একটু পরিষ্কার করা যাক। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের 41 নম্বর অনুচ্ছেদে অত্যন্ত স্পষ্টভাবে প্রত্যেক নাগরিকের নিজ নিজ ধর্ম পালন, প্রচার এবং অনুশীলনের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে। ইসলাম ধর্মে জাকাত কোনো ঐচ্ছিক দান বা চাঁদা নয়, এটি সামর্থ্যবান মুসলিমদের ওপর একটি অবশ্য পালনীয় ফরজ বিধান। কোনো রাজনৈতিক দল বা সংগঠন যখন প্রাতিষ্ঠানিকভাবে জাকাত সংগ্রহ করে এবং তা সমাজের দরিদ্র, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে সুষ্ঠুভাবে বন্টন করে, তখন তারা মূলত সাংবিধানিক অধিকারের চর্চা করে এবং রাষ্ট্রের দারিদ্র্য বিমোচনে সরকারকে সরাসরি সহায়তা করে। অন্যদিকে চাঁদাবাজি বলতে আইনে কি বোঝায়? বাংলাদেশের দণ্ডবিধি বা পিনাল কোড 1860 অনুযায়ী কোনো ব্যক্তিকে ভয়ভীতি প্রদর্শন করে, বল প্রয়োগ করে বা প্রাণনাশের হুমকি দিয়ে তার কাছ থেকে অর্থ বা সম্পদ আদায় করা একটি চরম জামিন অযোগ্য ফৌজদারি অপরাধ। এই অপরাধের শাস্তি অত্যন্ত কঠোর। একজন আইন প্রণেতা হয়ে নীলুফার মনি কিভাবে এমন একটি জঘন্য অপরাধকে প্রকাশ্যে জাস্টিফাই করতে পারেন? মারদিয়া মমতাজ তার বক্তব্যে যে মর্মান্তিক ঘটনাটির উল্লেখ করেছেন তা আমাদের সমাজের এক চরম অবক্ষয়ের চিত্র। চাঁদা না দেওয়ার কারণে একজন নিরীহ ব্যবসায়ীকে পাথর দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে। পিনাল কোডের ধারা অনুযায়ী এটি একটি সুপরিকল্পিত খুন। চাঁদাবাজির মতো একটি নিকৃষ্ট অপরাধ যার চূড়ান্ত পরিণতি একজন নিরীহ মানুষের মৃত্যু এবং একটি পরিবারের পথে বসা, সেই অপরাধকে নীলুফার মনি কিভাবে পবিত্র জাকাতের সাথে তুলনা করার ধৃষ্টতা দেখাতে পারলেন? টকশোতে এই অকাট্য যুক্তির সামনে নীলুফার মনি কোনো সদুত্তর দিতে পারেননি। তার সমস্ত যুক্তি নিমেষেই শেষ
হয়ে যায়। দর্শক, আপনাদের মনে হয়তো একটি অত্যন্ত যৌক্তিক প্রশ্ন জাগতে পারে, জামায়াতে ইসলামীর মতো এত বিশাল একটি রাজনৈতিক দল যদি জাকাতের টাকা দলীয় কাজে ব্যবহার না করে, তবে তারা আর্থিকভাবে এত শক্তিশালীভাবে চলে কিভাবে? এর পেছনের ফাইন্যান্সিয়াল মেকানিজম শুনলে আপনি রীতিমতো অবাক হবেন। মার্দিয়া মমতাজ অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে নীলুফার মনিকে স্মরণ করিয়ে দিয়েছেন যে তিনি ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট বা আর্থিক ব্যবস্থাপনা বিষয়টি একেবারেই বোঝেন না। জামায়াতে ইসলামীর আর্থিক ব্যবস্থা অত্যন্ত স্বচ্ছ, জবাবদিহিতামূলক এবং সুশৃঙ্খল। ইসলামী শরিয়া অনুযায়ী জাকাতের অর্থের ব্যয়ের খাত সম্পূর্ণ নির্দিষ্ট। পবিত্র কোরআনের সূরা তওবার ৬০ নম্বর আয়াত অনুযায়ী জাকাত কেবল ৮টি সুনির্দিষ্ট খাতে ব্যয় করা যায়। এই জাকাতের অর্থ দিয়ে কোনোভাবেই দলীয় অফিসের বিদ্যুৎ বিল দেওয়া, পোস্টার ছাপানো, জনসভার স্টেজ বানানো বা রাজনৈতিক কর্মসূচি পালন করা যায় না। জামায়াতে ইসলামীর প্রতিটি ইউনিট থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত জাকাতের ফান্ড বা বাইতুল মালের হিসাব সম্পূর্ণ আলাদাভাবে মেইনটেইন করা হয়। এর একটি পয়সাও সাংগঠনিক কাজে ব্যবহার করা হয় না। এটি মার্দিয়া মমতাজ ১০০% গ্যারান্টি দিয়ে দেশবাসীর সামনে স্পষ্ট করেছেন। তাহলে এত বড় একটি দলের দৈনন্দিন খরচ আসে কোথা থেকে? এর সুস্পষ্ট উত্তর হল ইয়ানাত বা দলের কর্মীদের স্বেচ্ছায় দেওয়া মাসিক চাঁদা। জামায়াতে ইসলামীর সাংগঠনিক কাঠামোর সবচেয়ে বড় শক্তির জায়গাটি হল এর নিবেদিত প্রাণ কর্মী বাহিনী। দলের প্রতিটি রোকন, কর্মী এবং সমর্থক তাদের হালাল উপার্জনের একটি নির্দিষ্ট অংশ প্রতি মাসে স্বেচ্ছায় এবং অত্যন্ত আনন্দের সাথে দলীয় তহবিলে জমা দেন। কেউ হয়তো মাসে ১০০ টাকা দেন, কেউ হয়তো ১০,০০০ টাকা দেন, যার যেমন সামর্থ্য। এই নিজস্ব ফান্ড দিয়েই দলের যাবতীয় রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হয়। রাস্তার সাধারণ ব্যবসায়ীদের জিম্মি করে, ভয় দেখিয়ে বা আঘাত করে চাঁদা আদায় করার কোনো প্রয়োজন এমন একটি সুসংগঠিত আদর্শিক দলের কখনোই হয় না। কর্মীদের নিজের কষ্টার্জিত টাকায় দল চালানো এবং সাধারণ মানুষকে জিম্মি করে চাঁদাবাজি করা, এই দুটি বিষয়কে এক পাল্লায় মাপাটা নীলুফার মনির চরম রাজনৈতিক অপরিপক্কতারই প্রমাণ দেয়। দর্শক, সবশেষে আমরা একটু অর্থনীতি দৃষ্টিকোণ থেকে এই চাঁদাবাজি এবং জাকাতের পার্থক্যটি বিশ্লেষণ করব। এই অংশটি শুনলে আপনি বুঝতে পারবেন একটি রাষ্ট্র কিভাবে ধ্বংস হয় আর কিভাবে কল্যাণ রাষ্ট্রে পরিণত হয়। অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে বিচার করলে চাঁদাবাজি হল একটি দেশের অর্থনীতির জন্য সবচেয়ে বড় ক্যান্সার। যখন বাজারে চাঁদাবাজি বাড়ে, তখন দ্রব্যমূল্য হু হু করে বৃদ্ধি পায়, কারণ একজন ব্যবসায়ী বা পরিবহন শ্রমিক যে চাঁদাটা দেন, তিনি সেই টাকা নিজের পকেট থেকে দেন না। তিনি পণ্যের দাম বাড়িয়ে সাধারণ ক্রেতাদের পকেট থেকেই সেটি উসুল করেন। এর ফলে দেশে মূল্যস্ফীতি চরম আকার ধারণ করে, সাধারণ মানুষের জীবনযাত্রা দুর্বিষহ হয়ে ওঠে এবং বিদেশি বিনিয়োগকারীরা নিরাপত্তাহীনতায় ভুগে দেশে বিনিয়োগ করতে ভয় পান। অর্থাৎ চাঁদাবাজি একটি রাষ্ট্রকে ভেতর থেকে ফোকলা করে দেয়। অন্যদিকে জাকাত হল একটি দেশের অর্থনীতিতে সম্পদের সুষম বন্টনের সবচেয়ে জাদুকরী হাতিয়ার। ধনীদের জমে থাকা অলস সম্পদের একটি ক্ষুদ্র অংশ যখন দরিদ্রদের মাঝে বিলিয়ে দেওয়া হয়, তখন সমাজে অর্থের প্রবাহ বাড়ে, সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা বৃদ্ধি পায় এবং অর্থনৈতিক বৈষম্য দূর হয়। জাকাত ভিত্তিক অর্থব্যবস্থা একটি সাধারণ রাষ্ট্রকে সত্যিকারের কল্যাণ রাষ্ট্রে বা ওয়েলফেয়ার স্টেটে পরিণত করার মূল চাবিকাঠি। টকশোর টেবিলে মার্দিয়া মমতাজের এই ডেটা নির্ভর, অকাট্য এবং অত্যন্ত যৌক্তিক বিশ্লেষণের সামনে নীলুফার মনি আক্ষরিক অর্থেই বোবা হয়ে যান। সত্য এবং যুক্তির সামনে মিথ্যা এবং ঔদ্ধত্য যে বেশি সময় টিকে থাকতে পারে না, এটি তারই একটা বড় প্রমাণ। নীলুফার মনির এই বিতর্কিত মন্তব্য মূলত বর্তমান সময়ে কিছু রাজনীতিকের বেপরোয়া মনোভাব এবং রাজনৈতিক শিষ্টাচারহীনতারই চরম প্রতিফলন ঘটিয়েছে। একটি গণতান্ত্রিক ও বৈষম্যহীন রাষ্ট্র গঠনের স্বপ্ন যখন সাধারণ মানুষ দেখছে, তখন রাজনৈতিক দলের নেত্রীদের এমন দায়িত্বহীন মন্তব্য সেই স্বপ্নকে চরমভাবে বাধাগ্রস্ত করে। দর্শক, টকশোতে মার্দিয়া মমতাজের এই মোক্ষম জবাবটি আপনাদের কাছে কেমন লেগেছে? একজন জনপ্রতিনিধির মুখে চাঁদাবাজির পক্ষে এমন সাফাই গাওয়াটা কি আপনি সমর্থন করেন? আপনারা কি মনে করেন যে সব রাজনৈতিক দলেরই জামায়াতে ইসলামীর মতো একটি স্বচ্ছ ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট সিস্টেম থাকা উচিত? আপনাদের অত্যন্ত সুচিন্তিত এবং মূল্যবান মতামত অবশ্যই নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমরা আপনাদের প্রতিটি মন্তব্য অত্যন্ত গুরুত্বের সাথে পড়ে থাকি।
দেশের রাজনীতি, অর্থনীতি এবং আইনের এমন আরও গঠনমূলক এবং বিশ্লেষণধর্মী ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। সত্যের পক্ষে থাকুন, সচেতন জায়গা মতো থাকুন। পৌঁছে দিই এবং আমি গ্যারান্টি দিয়ে আপনাকে বলতে পারবো 100% গ্যারান্টি, যেটা এটা ছাড়া আর কোথাও ব্যবহার হয় না। তাহলে জামাত চলে কি দিয়ে? কর্মীদের পয়সা দিয়ে। আপনি বলেন একটা জায়গায় চাঁদা না পেয়ে দোকানদারকে নির্দিষ্ট ধরনের ফৌজদারি অপরাধ, সেটাকে আপনি তুলনা করছেন একটা দলের কর্মীরা স্বেচ্ছায় পয়সা দিয়ে তার দল চালাচ্ছে এটার সাথে। আমার মনে হয় আপনি ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট নিয়ে কিছু বোঝেন না। জামাতে ফিনান্সিয়াল সিস্টেম নিয়ে আর একটু জানা দরকার, তারপর মন্তব্য করা দরকার।